জেবেল আল নূর। আহমদ মুসার অফিস কক্ষ। পায়চারি করছিল আহমদ মুসা। সুন্দর প্রশস্ত কপাল তার কুঞ্চিত, তীক্ষ্ণ চোখ দুটি তার মনের গভীরে আত্মস্থ। মনে তার চিন্তার ঝড়। প্রায় 3 সপ্তাহ হয় ইসরায়েলের পরিচিত কোড মেসেজ বন্ধ হয়ে গেছে। তার জায়গায় শোনা যাচ্ছে অপরিচিত ও দুর্বোধ্য সংকেত। ওই দুর্বোধ্য সংকেতের পাঠোদ্ধার করা যায়নি। সাইমমের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সংকেতগুলো ইসরায়েলের নতুন কোড মেসেজ। ওরা তাদের পুরাতন কোড মেসেজের পরিবর্তন করেছে। আরব বিশ্বে নতুন করে স্পাইরিং গড়ে তোলারই এটা হয়তো পূর্ব প্রস্তুতি। ইসরায়েলের এই নতুন উদ্যোগ বানচাল করে দেবার জন্য ওদের নতুন কোড মেসেজের পাঠোদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে তা সম্ভব? চিন্তা করে চলে আহমদ মুসা। একটি সহজ পথ আছে ওই দুর্বোধ্য সংকেতগুলো পাঠোদ্ধার করার, এবং তা হল ইসরায়েলি কোড মেসেজের ডিসাইফার জোগাড় করা। আহমদ মুসার চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং তার চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট সিদ্ধান্তের ছাপ। সে গিয়ে চেয়ারে বসে পড়ল। তার কণ্ঠে স্বগত উচ্চারিত হল, হ্যাঁ, যেমন করেই হোক ইসরায়েলের কবল থেকে তাদের ডিসাইফার জোগাড় করতে হবে। টেবিলে রক্ষিত লাল টেলিফোনটি তুলে নিয়ে আহমদ মুসা রেডিও রুমে কামালকে ডেকে বলল, তেল আবিবে লাইন নিয়ে মাহমুদকে ডাকো, আমি আসছি। কথা শেষ করে টেলিফোনের রিসিভার যথাস্থানে রেখে দিয়ে আহমদ মুসা উঠে দাঁড়াল। দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল সে রেডিও রুমের দিকে। রেডিও রুমে ঢুকতেই কামাল আহমদ মুসাকে সালাম জানিয়ে বলল, মাহমুদ ভাই আসছে জনাব। আহমদ মুসা ওয়্যারলেস সেটের সামনে গিয়ে বসল। মুহূর্ত কয়েকের মধ্যে ওপার থেকে মাহমুদের কথা শুনতে পাওয়া গেল। সালাম ও কুশলাদির পর আহমদ মুসা বলল, ইসরায়েলেরা কোড বদলিয়েছে লক্ষ্য করেছ? জি হ্যাঁ, ওপার থেকে বলল মাহমুদ। কি ভাবছ এ সম্পর্কে? আপনার নির্দেশের অপেক্ষায় আছি। হ্যাঁ শোনো, ওদের নয়া কোডের পাঠোদ্ধার করার জন্য সকল প্রচেষ্টা আমাদের ব্যর্থ হয়েছে। ওদের ডিসাইফার ছাড়া এই পাঠোদ্ধার সম্ভব নয়, সুতরাং ওটা তোমাকে জোগাড় করতেই হবে। বুঝেছি জনাব। যে কোনো মূল্যের বিনিময়ে ডিসাইফার আমাদের চাই মাহমুদ। বর্তমান মুহূর্তে এটাই আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। দোয়া করুন জনাব, আমি এক্ষুনি কাজ শুরু করছি। আল্লাহ তোমাদের সফল করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আহমদ মুসা ধীরে ধীরে ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে এলো। সামনের গলিপথটি পেরিয়ে একটি উন্মুক্ত স্থানে এসে দাঁড়াল। কাছেই পাহাড়ের একটি ছোট টিলা। আহমদ মুসা টিলায় উঠে একেবারে মাথায় গিয়ে বসল। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়ের উন্নত চূড়াগুলো। চারদিক নিস্তব্ধ, নিঝুম। দক্ষিণ পূর্ব দিকের আকাশের এক জায়গায় উজ্জ্বল হয়ে আছে। আহমদ মুসা বুঝল ওটা আম্মানের আকাশ। আকাশের দিকে মুখ তুলল আহমদ মুসা। জ্যোৎস্নাহীন আকাশের তারকাগুলো বেশ ভালো লাগছে দেখতে। এক সময় আদম সুরতের পায়ের নিচে লুপ্পকে এসে আটকে যায় তার চোখ। ওর আলোতে যেন সূর্যের দীপ্তি। সূর্যের মতো চোখ বিদ্ধকারী তীক্ষ্ণতা ওতে নেই। আছে স্নিগ্ধতা, আছে প্রশান্তি। পলক্ষীনভাবে আহমদ মুসা চেয়ে থাকে ওর দিকে, যেন নেমে আসে তার কাছে, একেবারে কাছে। লুব্বকের দেশে পৌঁছে যায় আহমদ মুসা। লুব্বকের দেশ থেকে সে ঊর্ধ্বে চেয়ে দেখল মিটমিটে তারার আলো ভেসে আসছে উপরের ঊর্ধ্বলোক থেকে। আহমদ মুসার মনে প্রশ্ন জাগে, ওই তারার জগতের ওপারে আবার কি আছে? উত্তরে সে তার কানে বাজল, শূন্য, শূন্য, আদি অন্তহীন মহাশূন্য। সম্মুখে পশ্চাতে ডানে বামে উপরে নিচে সব দিকে অন্তহীন মহাশূন্য। এই মহাশূন্যের নিকট অন্ধকারে তারকা সূর্যগুলো দ্বীপ শিখা জ্বালিয়ে রেখেছে। মহাশূন্যের অন্তহীন ব্যাপকতার মাঝে আহমদ মুসা ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। তার মনে প্রশ্ন জাগে, এই মহাসৃষ্টির স্রষ্টা আল্লাহর শক্তি তাহলে কত বিরাট, কত বড় বিজ্ঞানী তিনি।
আহমাদ মুসার হৃদয় ও মন নয়ে পড়ে স্রষ্টার উদ্দেশ্যে। আহমাদ মুসা লুব্বকের জগৎ থেকে দৃষ্টিপাত করে নিচে, বহু নিচে দেখা যায় সূর্যকে। মহাশূন্যের নিকোষ কালো বুকে সূর্যকে অতি ক্ষুদ্র এক আলোক বিন্দুর মতো মনে হচ্ছে। পৃথিবীর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, মহাশূন্যের বিশাল ব্যাপকতার মাঝে মানুষের অস্তিত্ব সত্যিই কিছু আছে কি? প্রশ্ন জাগে আহমাদ মুসার মনে। অথচ এই মানুষই আল্লাহর বড় প্রিয় এবং আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর এ কোন কুদরত! আবেগে, উত্তেজনায় দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আহমাদ মুসার। হজরত দাউদ আলাইহিস সালামের মতো তার বিস্ময় বিক্ষুব্ধ চিত্ত থেকে স্বগত উচ্চারিত হয়, হে বিশ্ব নিয়ন্তা প্রভু, মনুষ্য কে যে তুমি তার বিষয়ে চিন্তা করো, এবং মনুষ্য সন্তানই বা কি যে তুমি তার প্রতি মনোযোগী হও। আহমাদ মুসার সেক্রেটারি আলী বিন শাকির এসে আহমাদ মুসার পেছনে দাঁড়ালো। অতি ধীর কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে জনাব, খুব শীত পড়ছে, আপনার বিশ্রাম প্রয়োজন। ধীরে ধীরে মুখ ফিরালো আহমাদ মুসা। এই সময় বিরাট এক নক্ষত্র পতন হল। আহমাদ মুসার দু দণ্ড বেয়ে ঝরে পড়া অশ্রু চিকচিক করে উঠল। শাকেরের দৃষ্টি এড়াল না তা। সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাঁদছেন জনাব? আহমাদ মুসার মুখে ফুটে উঠল এক টুকরো প্রশান্ত হাসি। সে বলল, এ হারানোর কান্না নয় শাকের, পাওয়ার কান্না। আমার আল্লাহকে আমি এমন নিবিড়ভাবে কোনো দিন পাইনি। আকাশের দিকে চেয়ে দেখো, তারায় তারায় শুধু তারই হাতছানি। নিঃসীম মহাকাশের আলো আধারির মাঝে তারই শুধু লুকোচুরি খেলা। বলতে বলতে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। শাকের মন দিয়ে আহমাদ মুসার কথাগুলো শুনল, কিছুই বলল না মুখে। কথা বাড়ানো উচিত নয়, তাদের প্রিয় নেতার বিশ্রাম এ সময় অত্যন্ত জরুরি। আগে আগে চলল আহমাদ মুসা, পিছনে শাকের। আহমাদ মুসাকে শয়নকক্ষে পৌঁছে দিয়ে শাকের তার ঘরের দিকে পা বাড়াল। তেল আবিব। মাহমুদ চিন্তান্বিত মুখে ওয়্যারলেস রুম থেকে বেরিয়ে এলো। মাথায় তার একরাশ চিন্তার জট। ধীরে ধীরে এসে ড্রয়িং রুমের সোফায় বসল। ইসরায়েলিদের হাত থেকে ডিসাইফার উদ্ধার করা চারটিখানি কথা নয়। মাহমুদ সমস্ত ব্যাপারটা একবার চিন্তা করে দেখল। ডিসাইফার হাতে পেতে হলে অনেকটা পথ তাকে পাড়ি দিতে হবে। প্রথমে তাকে খুঁজে দেখতে হবে ডিসাইফারের খোঁজ কোন কোন ব্যক্তির কাছে পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, ওই সব ব্যক্তির মধ্যে কার কাছ থেকে ডিসাইফারের খবর বের করে নেওয়া সহজ হবে তা নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, ডিসাইফার উদ্ধারের ব্যবস্থা করা। মাহমুদ গোটা পরিকল্পনাটিকে আরেকবার আগাগোড়া ভেবে দেখল। তারপর প্রথম বিষয়টির প্রতি মনোনিবেশ করল। সে চিন্তা করে দেখল, ডিসাইফার কোনো গোপন স্থানে রক্ষিত আছে। তা কাদের পক্ষে জানা সম্ভব? তাদের মধ্যে প্রধান হলেন 1. মন্ত্রী, 2. দেশরক্ষা সেক্রেটারি, 3. মোসাদ প্রধান এবং 4. সিনবেদ প্রধান ইত্যাদি। এদের মধ্যে দেশরক্ষা মন্ত্রীকে হিসেবের বাইরে রাখা উচিত। এখন অবশিষ্টদের মধ্যে কার নিকট থেকে তথ্য বের করা সহজ হবে? মাহমুদ ভাবল, এটা সূক্ষ্ম বিচার বিবেচনার প্রশ্ন। ডসিয়ার আলোচনা ছাড়া এ প্রশ্নের সমাধান অসম্ভব। সোফা ছেড়ে মাহমুদ উঠে দাঁড়াল। গৃহাভ্যন্তরে প্রবেশ করে একটি গোপন সিঁড়িপথ পেয়ে সে প্রবেশ করল ভূগর্ভস্থ একটি কক্ষে, রেকর্ড রুম। মাহমুদ ডসিয়ার সেকশনে গিয়ে বসল। টেনে নিল সিনবেদ প্রধানের ডসিয়ার ফাইল। গভীর মনোযোগ নিবিষ্ট করে সে ফাইলটিতে। ফাইল শেষ করে হাতে তুলে নিল মোসাদ প্রধানের ডসিয়ার। শেষ করে ওটাও রেখে দিল সে ফাইল কেবিনে। দেশরক্ষা সেক্রেটারি এরহান সালচকের কোনো ডসিয়ার সাইমুমের এই স্থানীয় রেকর্ড রুমে নেই। এরহান সালচক স্বরাষ্ট্র বিভাগ থেকে সদ্য আগত এবং স্বরাষ্ট্র বিভাগেও তার চাকুরির মেয়াদ বেশি দিনের নয়। হয়তো এ কারণে অপ্রয়োজনীয় বিবেচনায় তার ডসিয়ারই তৈরি হয়নি। সিনবেদ প্রধানের ডসিয়ার থেকে তার যে চরিত্র পাওয়া গেল তা হল তিনি ঠান্ডা মাথা, নির্লিপ্ত মেজাজ, তীক্ষ্ণ বুদ্ধি
কর্তব্যপরায়ণ ও বিশ্বাসী। মাহমুদ ধীরে ধীরে মাথা নাড়ল। এ বড় শক্ত চিজ, এ ভাঙবে কিন্তু মচকাবে না। মোসাদ প্রধানও মোটামুটি একই চরিত্রের, তবে সিনবেদ প্রধান অপেক্ষা অধিকতর কূটবুদ্ধি ও হিংস্র। তার চরিত্রের বড় একটি দুর্বল দিক হল নারীর প্রতি মাত্রাতিরিক্ত মোহ। ঘৃণায় মাহমুদের মুখ কুঞ্চিত হল। সাইমুম এ ধরনের অস্ত্র প্রয়োগকে ঘৃণা করে। উঠে দাঁড়ালো মাহমুদ, বেরিয়ে এলো রেকর্ড রুম থেকে। সমস্যার সমাধান হলো না। এরহান সালটক সম্পর্কে জানা দরকার। এমিলিয়ার কাছ থেকে জানা যাবে? হঠাৎ একটি নাম তার স্মৃতির আকাশে ঝিলিক দিয়ে গেল, এমিলিয়া। নামটি স্মরণ হওয়ার সাথে সাথে মাহমুদের গোটা দেহের অণু পরমাণুতে বিদ্যুৎ শিহরণ খেলে গেল। আনন্দের শিহরণ খেলে গেল দেহের প্রতিটি শিরা উপশিরায়। মাহমুদ অবাক হল, এমিলিয়া তার দেহের অণু পরমাণুতে এমনইভাবে মিশে গেছে। হ্যাঁ, এমিলিয়ার কাছে এরহান সালটক সম্পর্কে জানা যেতে পারে, কিংবা জানার ব্যাপারে প্রয়োজনীয় সাহায্যও সে করতে পারে। মাহমুদ সোফায় এসে বসল। হাতঘড়ির দিকে চেয়ে দেখল রাত 1টা। এমিলিয়া ঘুমিয়ে আছে। বেচারিকে এ রাতে ঘুম থেকে জাগানো কি ঠিক হবে? কিন্তু এছাড়া উপায় কি? ডিসাইফারের ব্যাপারে কালকের মধ্যে একটা সুরাহা করা তার চাই। মাহমুদ উঠে দাঁড়ালো, পা বাড়ালো ড্রেসিং রুমের দিকে। 5 মিনিটের মধ্যে মাহমুদ বেরিয়ে এলো। পরনে কালো ট্রাউজারের উপর লম্বা কালো ওভারকোট, মাথায় ফেল্ট হ্যাট। একটু দূর থেকে দেখলে মনে হবে রাত্রিকালের টহলদারি ইসরায়েলি পুলিশ। রাত দুপুরের তেল আবিব, জনবিরল রাস্তা, 2-1টি গাড়ির আনাগোনা চলছে। মাহমুদের গাড়ি এসে একটি পাবলিক টেলিফোন বুথের সামনে দাঁড়ালো। টেলিফোন বুথে প্রবেশ করে একটি নম্বরে সে ডায়াল করল, মুখে এক টুকরো হাসি। ও প্রান্তে টেলিফোন বেজে চলেছে, কিন্তু নো রিপ্লাই। মাহমুদ নাছোড়বান্দা, বেজেই চলেছে টেলিফোন। কিছুক্ষণ পর ও প্রান্ত থেকে রিসিভার ওঠানোর শব্দ শোনা গেল। এরপর ভেসে এলো একটি শব্দ, হ্যালো। নিদ্রাজড়িত কণ্ঠ, বলছে এমিলিয়া। নিশ্চিত হয়ে মাহমুদ রিসিভার রেখে দিল, কোনো উত্তর না দিয়ে। রাগে বিরক্তিতে এমিলিয়ার সুন্দর মুখটি এখন কেমন হয়েছে। মানুষ চোখে আঁচ করতে পারল মাহমুদ, কিন্তু বেচারিকে এভাবে না জাগিয়ে উপায় ছিল না। এমিলিয়ার বাড়ি থেকে একটু দূরে একটি অন্ধকার গলিতে গাড়ি পার্ক করে রেখে এমিলিয়াদের বাড়ির পেছনে এসে দাঁড়ালো মাহমুদ। তারপর পাঁচিল টপকে ভিতরে বাগানে গিয়ে পড়ল সে। একটুক্ষণ দাঁড়িয়ে চারদিকটা একবার দেখে নিয়ে মাহমুদ সামনে পা বাড়ালো। গিয়ে দাঁড়ালো এমিলিয়া যে ঘরে থাকত ঠিক তার নিচে। উপরে চেয়ে দেখল এমিলিয়ার 2টি জানালাই বন্ধ। মাহমুদ মত পরিবর্তন করল, না, আজ জানালা দিয়ে নয়, দরজা দিয়ে সে প্রবেশ করবে। গভীর রাত, কেউ জেগে নেই। পকেট থেকে সিল্কের কর্ড বের করে ছুঁড়ে মারল সে ছাদে। অভ্রান্ত লক্ষ্য। কর্ডের মাথার হুঁকটি বেঁধে গেল ছাদের সাইড ওয়ালে। মাহমুদ কর্ড বেয়ে উঠে গেল ছাদে। মাহমুদ খুশি হল। ছাদ থেকে নিচে নামবার সিঁড়ির দরজা খোলা আছে। সে অতি সন্তর্পণে সিঁড়ি বেয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। 4 তলার বারান্দা। 4 তলার অংশে মোট 3টি ঘর। একটি এমিলিয়ার বেডরুম, অন্যটি ড্রয়িং রুম এবং তৃতীয়টিতে থাকে এমিলিয়ার খাস পরিচারিকা সোনি। সর্বদক্ষিণের ঘরটি এমিলিয়ার শয়নকক্ষ। শয়নকক্ষের দরজায় গিয়ে মাহমুদ দাঁড়ালো। হাঁটুর নিচ পর্যন্ত নামানো মাহমুদের ওভারকোট, ফেল্ট হ্যাট মুখের অর্ধাংশ ঢেকে রেখেছে। মাহমুদ ধীরে ধীরে নক করল দরজায়। 1 বার, 2 বার, 3 বার। তৃতীয়বারের পর এমিলিয়ার কণ্ঠ শোনা গেল, কে? সোনি? মাহমুদ আবার সামান্য বিরতিতে টোকা দিল। এবার এমিলিয়ার কণ্ঠ, কে? এবার তার কণ্ঠে যেন উদ্বেগ। মাত্র কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে দরজা খুলে গেল। ভিতরে হালকা নীল আলো। উদ্যত রিভলভার হাতে দাঁড়িয়ে আছে এমিলিয়া। রিভলভারের চকচকে নল মাহমুদের বুক লক্ষ্য করে সাপের জিহবার মতো যেন লক লক করছে। ট্রিগারে রাখা এমিলিয়ার তর্জনটি উত্তেজনায় কাঁপছে।
যে কোনো মুহূর্তে ট্রিগারের চাপ দিয়ে বসবে। চিৎকার করে এমিলিয়া কিছু বলতে যাচ্ছিল। মাহমুদ তর্জনীটি ঠোঁটে ঠেকিয়ে চুপ করার ইঙ্গিত করল এবং পর মুহূর্তে মাথা থেকে ফেল্ট হ্যাট ছুঁড়ে ফেলে দিল মাহমুদকে চিনতে পেরে এমিলিয়া রিভলভার ছুঁড়ে ফেলে দিয়ে দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। মাহমুদ একটু এগিয়ে এমিলিয়াকে বলল, ভয় পেয়েছ? এমিলিয়া মুখ তুলল। তার মুখে আনন্দ ও বিস্ময় দুটোই। বলল, যদি গুলি করতাম? মাহমুদ ঘরে প্রবেশ করে বলল, কি হতো আর, এভাবে মৃত্যু থাকলে মরে যেতাম। এমিলিয়া দরজাটি বন্ধ করে দিয়ে এসে মাহমুদের ওভারকোটের বোতাম খুলতে খুলতে বলল, ইস, তাহলে কি হতো? হতো আর কি, ডেভিড বেনগুরিয়ানের নাতনি তুমি, ভাবতে এক দুঃস্বপ্ন দেখছিলে। না, আমি শুধু ডেভিড বেনগুরিয়ানের নাতনি নই, আমি। কথা শেষ না করেই থামল এমিলিয়া। মুখ তার আরক্ত হয়ে উঠেছে। বলল, ওই রিভলভারের একটি গুলি আমার বুকেও ঢুকত। কিন্তু নিয়ম তো এ নয় এমি। কেন? তোমার জীবনের মালিক তুমি নও, তোমার স্রষ্টা আল্লাহ। সুতরাং ইচ্ছা করলেই তুমি তোমার জীবনের উপর স্বেচ্ছাচার চালাতে পারো না, এ অধিকার তোমার নেই। কিন্তু ওই দুর্বহ বেদনার ভার বহন করা, তবু তাই করতে হয়। শত দুঃখ বেদনার পারাবার পাড়ি দিয়ে আল্লাহর বান্দা হিসেবে তুমি তোমার জীবনকে সার্থক করে তুলবে, এটাই জীবনের স্বাভাবিক দাবি। বড় কঠিন এটা, কঠিন কিন্তু স্বাভাবিক। মাহমুদের গা থেকে ওভারকোট খুলে নিয়ে রেখে দিয়ে এমিলিয়া বলল, একটু বিশ্রাম নাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বলে সে মাহমুদকে ইজি চেয়ার এগিয়ে দিল। মাহমুদ বলল, তুমিও বসো। বসছি, বলল এমি। কিন্তু সে বসল না। ইজি চেয়ারের পিছনে দাঁড়ালো এমিলিয়া। তার হাতের আঙ্গুলগুলো মাহমুদের জামার কলার নিয়ে খেলা করতে লাগলো। ফিসফিস করে এক সময় বলল, রাতে ক ঘন্টা ঘুমাও? কোনোদিন সারা রাত, কোনোদিন 1 ঘন্টাও না। এমন করলে শরীর ভালো থাকে বুঝি? না থাকুক, অসুখ করলে শুয়ে থাকা যায়, পরিচর্যা পাওয়া যায়। কে পরিচর্যা করে? অসুখ করেনি কোনোদিন, সামান্য যা করেছে আপন পরিচর্যায় তা সেরে গেছে, তাই বলতে পারিনি। যদি হয়, আমার সহকর্মীরা আছে, কেন আমাকে ডাকবে না? ডাকলে তুমি যাবে? তোমার কি মনে হয়? মাহমুদ কোনো জবাব দিল না। পরে ধীরে ধীরে বলল, তোমাকে ডাকবার দিন এখনো আসেনি এমি। যেদিন ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই বোনেরা তাদের স্বদেশ ভূমি ও তাদের বাড়িঘর ফিরে পাবে, যেদিন তারা হারানোর বেদনা ভুলে গিয়ে পাওয়ার আনন্দে উদ্বেল হয়ে উঠবে, সেই দিন আমার সংসারের রানী সেজে যাবে আমার ঘরে। জ্বলবে আমার আধার ঘরে আলো, হাসি আনন্দে মুখর করে তুলবে আমার বোবা গৃহাঙ্গন। মাহমুদের কণ্ঠ ভারী হয়ে উঠল যেন ক্রমে। সেদিন কত দূরে মাহমুদ, আমি জানি না এমি। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা বলল না। প্রথমে নীরবতা ভাঙল এমিলিয়া। বলল, এত রাতে তোমাকে কি খাওয়ায় বলো তো? না, তোমাকে ওসব পাগলামি করতে দেব না, এটা সময় নয় খাওয়ার। ফল মিষ্টি খেতে দোষ নেই, মাত্র 2 মিনিট, আমি আসছি। একটু পর রেফ্রিজারেটর থেকে আঙ্গুর, কেক প্রভৃতি কয়েক ধরনের খাবার এনে এমিলিয়া হাজির করল। মাহমুদ এমিলিয়াকেও বসালো। খেতে খেতে মাহমুদ বলল, খুব ভয় পেয়েছিলে না? মুখে পুড়ে দেয়া কেকের টুকরা ভালো করে গিলে নিয়ে এমিলিয়া বলল, ওই টেলিফোনটাও তাহলে তুমিই করেছিলে না? মাহমুদ হাসতে লাগল। এমিলিয়া বলল, ওই ভুতুড়ে টেলিফোন পাওয়ার পরেই রাত দুপুরে যদি দরজায় টোকা শোনা যায় এবং জিজ্ঞেস করেও তার কাছ থেকে যদি জবাব না পাওয়া যায়, আর দরজা খুলে যদি দেখা যায় ফেল্ট হ্যাটে মুখ ঢাকা কালো আলখেল্লা মোড়া এক মনুষ্য মূর্তি, তাহলে ভয় করবে না বুঝি? একটু থেমে এসে আবার বলল, টেলিফোন ছেড়ে দিয়েছিলে কেন? বলে আসলেই পারতে। হ্যাঁ, তোমাকে টেলিফোনে বলে কয়ে আসি, আর তোমাদের টিকটিকি মহাশয়রা আমার অভ্যর্থনায় তোমাদের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকুক। তাহলে টেলিফোন করলে কেন? তোমার ঘুম ভাঙানোর জন্য। এখানে এসে তো ডাকতে পারতাম না। তোমার এত বুদ্ধি! তোমার সাবধানতা দেখে আমি খুশি হয়েছি আমি। ভবিষ্যতেও তুমি এমনই সাবধান থেকো। খাওয়া শেষ হয়ে গেল।
মাহমুদ ঘড়ি দেখল, রাত প্রায় 2টা। প্লেটগুলো নিয়ে উঠে দাঁড়ালো এমি। মাহমুদ বলল, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এমি বলল, আসছি। এমি প্লেটগুলো রেখে এসে সামনের চেয়ারটিতে বসে বলল, বলো। মাহমুদ তার ইজি চেয়ারটি টেনে নিয়ে এমিলিয়ার আরও কাছে গিয়ে বসল। এমিলিয়ার চোখে চোখ রেখে অতি নিচু গলায় বলল, তোমার কিছু সহযোগিতা চাই এমি। এমিলিয়ার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, বলো, আমি রাজি। দেশরক্ষা সেক্রেটারি এরহান সালটককে তুমি চেনো? চিনি। কেমন চেনো? ভালোভাবে চিনি। ওর মেয়ে আমার ক্লাসমেট। ওদের বাসার মাঝে মাঝে যাই। এরহান চাচাজি আমাকে খুব স্নেহ করেন। এরহান সালটকের মেজাজ ও চরিত্র সম্পর্কে কিছু বলতে পারো? সৎ চরিত্র, কর্তব্যপরায়ণ ও বিশ্বাসী কর্মচারী বলে ওনার খুব সুনাম আছে। আর মেজাজ একটু খিটখিটে ধরনের বলেই আমার মনে হয়। কেন? সামান্য কারণেও ওকে মাঝে মাঝে আমি খুব বেশি রেগে যেতে দেখেছি। যেমন কারো কোথা থেকে আসতে একটু দেরি হওয়া ইত্যাদি। মাহমুদ আর কিছু বলল না। পাওয়া সূত্রগুলো নিয়ে চিন্তার অতলে ডুব দিল সে। চোখ দুটি তার বুঝে গেল, যা সে জানতে চেয়েছিল তা সে পেয়েছে। সালটকের এই খিটখিটে মেজাজের অর্থ তার প্রতিরোধ শক্তি কম। এ ধরনের লোকের কাছ থেকে ভয় দেখিয়ে কিংবা চাপ দিয়ে কথা আদায় করা যায়। ডিসাইফারের খবর সালটকের কাছ থেকেই জোগাড় করতে হবে। মাহমুদ চোখ খুলল, দেখল এমিলিয়া পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বলল মাহমুদ, ভাবছিলাম এমি। কি ভাবছিলে? তোমার সালটক চাচাজির মুখ থেকে আমাদের একটা কথা বের করে নিতে হবে। তা সম্ভব কিনা তাই চিন্তা করছিলাম। কি কথা জানতে পারি কি? মাফ করো, আমি নিছক জানার আগ্রহ নিয়ে এ কথা বলছি না। যদি কোনো সাহায্য করতে পারি সেই উদ্দেশ্যে। আমি তা বুঝতে পেরেছি এমি। একটু থামল মাহমুদ, তারপর আবার বলল, ডিসাইফার চিনো? কোড এক্সপ্লেনেশন যাতে লেখা সেই বই, কিংবা কোড মেসেজের ব্যাখ্যাকারী বই তো? হ্যাঁ, ঠিকই চিনেছ। দিন 15 হয় ইসরায়েল তাদের পুরনো কোডের পরিবর্তন করে নতুন কোডের প্রবর্তন করেছে। এই নতুন কোডের যে ডিসাইফার বুক ইসরায়েলের কাছে আছে সেটা আমাদের প্রয়োজন। এই ডিসাইফার কোথায় রাখা হয়েছে সেটাই আমরা জানতে চাই, তোমার চাচাজানের কাছ থেকে। তিনি কি বলবেন? সহজে কি বলবেন? বলতে বাধ্য হবেন। ডিসাইফারের কিছু সন্ধান বোধহয় আমি জানি। জানো তুমি? মাহমুদের কণ্ঠে ঝরে পড়ল একরাশ বিস্ময়। হ্যাঁ, আমি জানি। মাহমুদের বিস্ময় তখনও কাটেনি। মুহূর্ত কয়েক পর সে ধীর কণ্ঠে বলল, কি জানো? কতটুকু জানো এমি? না, বলবো না। মুখ টিপে হাসল এমিলিয়া। তাহলে তোমাকেই হাইজ্যাক করতে হয় দেখছি। মাহমুদ হাসল। আমি রাজি। অন্তত আমার আস্তানাটা দেখতে পারবে, তাই তো? হেসে বলল মাহমুদ। দূরের কোনো পেটা ঘড়িতে রাত 2টো বেজে গেল। মাহমুদ সচকিতভাবে ঘড়ির দিকে চাইল। বলল, না এমি, আর অপেক্ষা করতে পারি না। তোমার কষ্ট হচ্ছে। কষ্ট আমার হচ্ছে? একটু থামল এমিলিয়া। বেদনার্ত হয়ে উঠল তার 2টি চোখ। বলল সে, যার অপেক্ষায় হৃদয় মন ব্যাকুল হয়ে থাকে তাকে পাশে পাওয়ার সৌভাগ্য কষ্ট করেই বটে। তা নয়, আমি বলছিলাম। মাহমুদের কথা কেড়ে নিয়ে এমিলিয়া বলল, না, আর কোনো কথা নয়, তোমার সময় নষ্ট হচ্ছে। বলে সে মাহমুদের সামনে উঠে এসে তার পিছনে দাঁড়ালো। 2টি কোণই মাহমুদের ইজি চেয়ারে ঠেস দিল। এমিলিয়ার তপ্ত নিঃশ্বাস মাহমুদ স্পষ্ট অনুভব করতে পারছিল তার কানে গণ্ডে। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল। এমিলিয়া তাকে বাধা দিয়ে বলল, শোনো, দেশরক্ষা সেক্রেটারি সালটক চাচাজানের মেয়ে মারিয়া স্মার্থা আমার ঘনিষ্ঠ বান্ধবী। ও মোসাদে ট্রেনিং নিচ্ছে। ওর কাছে আমি ডিসাইফারের একটি কপি গত পরশু দেখেছি। বইটি আমাকে দেখিয়ে সে বলেছে অতি গোপনীয় বইটি বিশেষ নির্দেশক্রমে সে মাত্র কয়েকদিনের জন্য আনতে পেরেছে। থামল এমিলিয়া। মাহমুদ এমিলিয়ার একটি হাত ধরে টেনে নিয়ে পাশে বসালো। বলল, বইটি আমার চাই এমি, এবং কালি। আমাকে চুরি করতে বলছো বইটি? হাসল এমিলিয়া। মাহমুদ বলল, না, তোমার বান্ধবীকে আমরা বিপদে ফেলতে চাই না। তাছাড়া চুরি করলে ওরা জানতে পারবে।
তাতে আমাদের খুব বেশি লাভ হবে না। তাহলে বইটির পৃষ্ঠা সংখ্যা কত হতে পারে? 150-র বেশি হবে না? আচ্ছা, তুমি যদি ওখানে গিয়ে বইটি দেখো বা পড়ো, তাহলে তোমার বান্ধবী আপত্তি করবে? না। মাহমুদ মুহূর্ত কয়েক ভাবল, তারপর পকেট থেকে ক্ষুদ্র সিগারেটের লাইটার বের করে এমিলিয়ার হাতে দিল। এমিলিয়া বলল, এই সিগারেট লাইটার দিয়ে কি হবে? সিগারেট লাইটার নয়, এটা একটা ক্যামেরা। ওই যে মাথায় ক্ষুদ্র সাদা সুইচ দেখছ, ওটাতে যতবার চাপ দিবে উঠবে একটি করে ফটো। বুঝেছি, বইয়ের প্রতিটি পাতার ফটো নিব আমি, হাসল এমিলিয়া। ঠিক, তোমার বান্ধবীর অলক্ষ্যে করতে হবে এ কাজ, পারবে না? তোমার নির্দেশ হলে এর চেয়েও কঠিন কাজ আমি করব, শান্ত ও দৃঢ় কণ্ঠ এমিলিয়ার। নির্দেশ নয় এমি, এটা আমার অনুরোধ, সকলের তরফ থেকে আমার এ অনুরোধ। আর জানো, এটা অন্যায়ও নয় এমি। ফিলিস্তিনের প্রকৃত ইহুদি বাসিন্দাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, অভিযোগ নেই। বাস্তুহারা মুসলিম ফিলিস্তিনিরা তাদের হারানো রাষ্ট্র ফিরে পেতে চায়, যেখানে নাগরিক হিসাবে ইহুদিদেরও থাকবে সমান অধিকার। আমি জানি মাহমুদ, বলো আমাকে কি করতে হবে। একটি লাইটার ক্যামেরায় যা রিল আছে তাতে 50টি ফটো উঠবে। এ ধরনের আরও 2টি ক্যামেরা আমরা তোমাকে পৌঁছাবো। এখন বলো তোমার পরিকল্পনা কিভাবে এগোবে। তুমি যেমন বলবে। আমি তোমার মূল কর্তব্য বলে দিয়েছি, এখন তোমার নিজের বুদ্ধির উপর নির্ভর করে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই তোমাকে ধরা পড়া চলবে না। একান্তই যদি কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে লাইটার ক্যামেরার নিচের তলায় একটি লাল সুইচ আছে, ওটাতে চাপ দিয়ে গোটা ক্যামেরাটাই জ্বালিয়ে দিবে। বুঝেছি। তুমি যে ক্যামেরাটি পেলে ওটা 1 নম্বর, 2 এবং 3 নম্বর কাল পাবে, ক্রমিক হিসাবে ব্যবহার করবে। আচ্ছা, কাল কখন যেতে পারবে স্মার্টাদের ওখানে? সকাল 9টায় যাব। সকাল ঠিক 8টায় তোমাদের বাড়ির গেটে ফুল বিক্রেতা আসবে, তার কাছে থাকবে সুন্দর সুন্দর ফুলের তোড়া। তুমি 2টি তোড়া কিনে নেবে। তারপর তারপর কি করবে বলো তো? হেসে বলল মাহমুদ। ফুলের তোড়া ভেঙে ক্যামেরা দুটো বের করে নেব। কিন্তু ফুলের তোড়া কি ভাঙতে ইচ্ছে করবে? এমিলিয়া হাসল। ভাঙতে হবে না, মাঝখানের মাত্র একটি ফুল তুললে ক্যামেরা পেয়ে যাবে। থামল মাহমুদ, তারপর বলল, আবার তুমি কখন ফিরতে পারবে সেখান থেকে? ঠিক করে তো বলা কঠিন, বিকেলের আগে তো নিশ্চয়ই। তা হবে, কালকেই কিন্তু আমাদের ক্যামেরা ফিরে চাই। তুমি আসবে নিতে? আসতে বলো। বলতে কি তা পারবো? ব্যক্তিগত ভালো লাগা না লাগার মূল্য কি কিছু আছে? এমিলিয়ার কণ্ঠ ভারী শোনালো। মাহমুদ এমিলিয়ার চোখে চোখ রাখল। এমিলিয়া চোখ নামিয়ে নিল। মৃদু হাসল মাহমুদ, তারপর বলল, জাতীয় কর্তব্য যেখানে মুখ্য হয়ে ওঠে, ব্যক্তি সত্তা সেখানে অবশ্যই গৌণ হয়ে পড়ে, কিন্তু সম্পূর্ণভাবে তা যে মুছে যায় না, একথা আজ আমি মর্মে মর্মে অনুভব করছি। জাতীয় দায়িত্বের শত কাজের ভিড়েও আমি তোমার কথা ভাবি, ভাবতে ভালো লাগে। যখন তোমার কাছে আসার প্রশ্ন ওঠে, তখন মন নেচে উঠে আনন্দে। আমার এ ব্যক্তিগত ভালো লাগাকে মূল্য না দিয়ে পারছি কই আমি? ব্যক্তিসত্তার এ দাবি কি অন্যায়? ব্যক্তি ও জাতীয় সত্তা উভয়েরই সমান মর্যাদা, একটি স্বার্থে অপরটিকে অস্বীকার করা যায় না। আমার বিশ্বাস, ব্যক্তিসত্তার দাবি যতক্ষণ জাতীয় নীতি নিয়মের সীমা লঙ্ঘন না করছে, ততক্ষণ সে দাবি অন্যায় নয়। থামল মাহমুদ। এমিলিয়া নীরব। মাহমুদ বলল, কথা বলছো না যে? খুব ভয় করে আমার, হয়তো কত অন্যায় করে যাচ্ছি। দেখো, ছোটবেলা থেকে নিজের ব্যক্তিগত ভালো লাগা না লাগাকে বড় করে দেখার শিক্ষা পেয়েছি, তাই ভুল ভ্রান্তিকে ক্ষমা করো। তুমি ইতোমধ্যে অনেক পরিবর্তন এনেছ। তুমি শুধু আমাকে নয়, আমাদের সবাইকে বিস্মিত করেছ। থামল মাহমুদ। বলল আবার, আগামী সন্ধ্যা 7টায় অক্সফোর্ড বুক ফাউন্ডেশন থেকে কিছু বই নিয়ে একজন লোক এসে তোমাদের গেটে দাঁড়াবে এবং তুমি কিছু বই চেয়েছ বলে তোমাকে সংবাদ দিতে বলবে। তুমি তাকে ডেকে নেবে। ক্যামেরা 3টি একটি 3 ক্যাসল সিগারেট প্যাকেটে পুরে রাখবে। বুক ফাউন্ডেশনের প্রতিনিধি এসে বসার পর সেও একটি 3 ক্যাসল সিগারেটের প্যাকেট টেবিলে রাখবে।
সিগারেট প্যাকেটের এক কোণে আমার হস্তাক্ষর থাকবে CM। 3 ক্যাসল সিগারেট প্যাকেটে যদি আমার হস্তাক্ষর দেখতে পাও তাহলে লোকটিকে খাঁটি জানবে এবং বইপত্র দেখার ফাঁকে ওই প্যাকেটটি তুলে নিয়ে তোমারটি রেখে দেবে। তোমার হস্তাক্ষর CM এর অর্থ কি? কর্নেল মাহমুদ, আর ইউ কর্নেল? বিস্ময়ে এমিলিয়া চোখ দুটি বড় বড় করল। কেন, বিশ্বাস হয় না? তুমি রীতিমতো তাহলে সেনাবাহিনীর লোক? কিন্তু কিন্তু কোন সেনাবাহিনীর? এই তো, হাসল মাহমুদ। একটু থেমে আবার বলল, থাক সব কথা আজ, এবার উঠি এমি। বলে উঠে দাঁড়ালো মাহমুদ। যাচ্ছ? হ্যাঁ, যাই। আবার কবে দেখা হবে? আল্লাহ জানেন। মাহমুদ ঘর থেকে বেরিয়ে ছাদে উঠে এলো। সাথে সাথে উঠে এলো এমিলিয়াও। ছাদের কার্নিস থেকে সিল্কের কর্ড ঝুলছে। মাহমুদ গিয়ে দাঁড়ালো সেখানে। এমিলিয়া এসে দাঁড়ালো মাহমুদের পাশে একান্ত ঘনিষ্ঠ হয়ে। বলল, একটা কথা বলবো? অন্তত তোমার টেলিফোন নম্বরটুকু পেতে পারি না? মাহমুদ মুহূর্ত কয়েক চিন্তা করে বলল, আমার অপারগতার কথা তো তুমি জানো এমি। আমি কথা দিচ্ছি আমি কখনো টেলিফোন করব না। শুধু আমি নিশ্চিন্ত থাকতে চাই যে প্রয়োজন হলে তোমার সাথে যোগাযোগ করতে পারবো। তোমার অনুরোধ রক্ষা করতে না পারা আমার জন্য বড় কষ্টের এমি, কিন্তু আমি অপারগ। তুমি সব জানো, আমাকে ক্ষমা করো তুমি। এমিলিয়া মুখ নিচু করে দাঁড়িয়েছিল, কোনো কথা বলল না। তেমনি মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। মাহমুদ ফিরে এমিলিয়ার মুখোমুখি দাঁড়ালো। ওর চোখে অশ্রু। বোধহয় অশ্রু গোপন করার জন্য এমিলিয়া 2 হাতে মুখ ঢাকল। ভাবছিল মাহমুদ, ভাবছিল এমিলিয়াকে টেলিফোন নম্বর দেয়া যায় কিনা। কিন্তু ভেবে দেখল এমিলিয়াকে সকল সন্দেহের ঊর্ধ্বে হলেও এ ধরনের কাজ হবে সম্পূর্ণ নীতি বিরুদ্ধে। প্রিয়তমার চোখের পানিতে সে তার নীতি ও দায়িত্ববোধ বিসর্জন দিতে পারে না। মাহমুদ বলল, বড্ড খারাপ লাগছে এমি। বিদায় বেলায় আজ তোমার চোখে অশ্রু দেখে গেলাম। এমিলিয়া একটু হেইট হয়ে রুমালে 2টি চোখ মুছে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কোনো কথা বলল না। মাহমুদ বলল, আসি এমি, কথা দিয়ে যাচ্ছি। এরপর বাইরের কোনো টেলিফোন থেকে মাঝে মাঝে তোমার সাথে কথা বলবো। বলে মাহমুদ দোলায়মান কর্ডের দিকে এগোলো। এমিলিয়া মাহমুদের একটি হাত চেপে ধরে বলল, কষ্ট নিও না, আমার দুর্বলতাকে ক্ষমা করো। মাহমুদ ফিরে দাঁড়ালো। এমিলিয়ার আনত মুখটিকে তুলে ধরে বলল, তাহলে হাসতে হবে? বলে হাসতে লাগলো। জোর করে বুঝি হাসাবে তুমি? হেসে ফেলল এমিলিয়াও। কাঁদাবে যে, হাসাবে তো সেই। আসি। খোদা করুন আগামীকালের অপারেশনে তুমি সফল হও। খোদা হাফিজ। খোদা হাফিজ, বলল এমিলিয়া। মাহমুদ সিল্কের কর্ড ধরে ঝুলে পড়ল।